6 মার্চ সোমবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে রেসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। হাজারীবাগের সব ট্যানারি এক্ষুনি বন্ধ করতে গ্যাস, বিদ্যুৎ, পানি বিচ্ছিন্নে হাইকোর্টের নির্দেশ। চোদ্দ উপজেলায় 4 পৌরসভায় ভোট গ্রহণ শেষ, বেশিরভাগে এগিয়ে নৌকা। চার মাসেও শেষ হয়নি রাজধানীতে স্মার্ট কার্ড বিতরণ, দুর্বল প্রচারণায় গ্রাহকের ভোগান্তি। হাজারীবাগে সব ট্যানারি অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচ্ছিন্ন করতে বলা হয়েছে পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ। দুপুরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার রিট আবেদনের শুনানি শেষে আদেশ দিয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ সেলিমের বেঞ্চ। একই সঙ্গে নির্দেশনা বাস্তবায়নে অগ্রগতি প্রতিবেদন আগামী 6 এপ্রিল দাখিল করতে বলেছে আদালত। বেশ কয়েক দফা সময় দেওয়ার পরও হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর হচ্ছিল না 154 ট্যানারি। সবশেষ গত বছরের 31শে মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সরকার। এরপরও কারখানা না সরায় 3রা জানুয়ারি রিট আবেদন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা। আদালত যখন একটি সময়সীমা বলে দেয় তখন সরকার একতরফাভাবে ওই সময়সীমা বাড়াতে পারে না। এক্ষেত্রে সময়সীমা বাড়ানোর আগে সরকার আদালতের কাছে আসেনি। ফলে আমাদের 1 নম্বর দাবি ছিল যে সরকারের ওই সময় বাড়ানোর আদেশটাকে অবৈধ ঘোষণা করে, এবং 2 নম্বর দাবি ছিল যে মূল মামলায় যে আদেশটি ছিল যে একটা ইন্ডাস্ট্রিয়াল জোনে এদেরকে রিলোকেট করা এবং যারা রিলোকেট করতে ব্যর্থ হবে তাদেরকে বন্ধ করে দেয়া এবং সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া। এখন সময় এসছে সেই আদেশ কার্যকর করার, কারণ হচ্ছে সাভারে সিইটিপিটা প্রায় শেষ পর্যায়ে। ট্যানারি সরানোর কাজে সার্বিক সহায়তা দিতে স্বরাষ্ট্র সচিব, শিল্প সচিব, পুলিশ মহাপরিদর্শক ও ঢাকার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে আদালত। আদেশে বলা হয়েছে যে শিল্প মন্ত্রণালয় 31/1/2017 তারিখে যে পত্র দিয়ে হাজারীবাগের ট্যানারিতে সমস্ত কাঁচামাল ঢোকা বন্ধ করার জন্য যে অনুরোধ করে পুলিশ এবং অন্যান্য বাহিনী এবং অন্যান্য মিনিস্ট্রিকে অনুরোধ করেছে, সেই ব্যাপারে কমপ্লায়েন্স দেওয়ার জন্য, যাতে করে এখানে আর কোনো রকম কোনো অপারেশন না থাকে হাজারীবাগ। এদিকে রায়ের কপি পাওয়ার পর আপিল করার কথা ভাবছেন ট্যানারি মালিকেরা। গ্যাস সংযোগটা যেন সাভারে দিয়ে দেওয়া হয় এবং সাময়িকভাবে যতদিন পর্যন্ত গ্যাস সংযোগটা না দেওয়া যায় ততদিন হাজারীবাগের জন্য আমার রপ্তানি প্রক্রিয়া চলে। আর আপিল করার সুযোগ না থাকলে যে রায় দিয়েছে সেই রায় শিরোধার্য হিসাবে মেনে নিয়ে আমাদের যতই ক্ষতি হোক না কেন আমরা সেটা সুনাগরিক হিসাবে মেনে নেব। এর আগে 2রা মার্চ হাজারীবাগ থেকে ট্যানারি না সরানোয় কারখানাগুলোকে 30,85,00,000 টাকা 2 সপ্তাহে পরিশোধের নির্দেশ দেয় হাইকোর্ট। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির বেলার প্রধান নির্বাহী সৈয়দ রিজওয়ান হাসান এবং বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মিজানুর রহমান। সৈয়দ রিজওয়ান হাসান, আর কতবার আদালতকে হাজারীবাগ ট্যানারি নিয়ে আদেশ দিতে হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ খালেদ। আমি তো আসলে মনে করি স্থানান্তর নিয়ে আদালত এখন যে নির্দেশ দিয়েছে, আজ যে নির্দেশ দিয়েছে সেটি সকলে মেনে নেবে, কারণ ট্যানারি মালিকেরাও বারবার বলেছেন যে 31শে মার্চের পরে তাদের আর সময় প্রয়োজন হবে না, এবং সরকারও বলে দিয়েছে যে 31শে জানুয়ারির পরে আর কাঁচা চামড়া সেখানে ঢুকবে না। সেরকম প্রেক্ষিতে আমি তো মনে করি যে এটি হয়তো স্থানান্তরের ক্ষেত্রে সর্বশেষ আদেশ, যেটি সকলেই মেনে নেবে। তবে হাজারীবাগের পরিবেশ উন্নত করা এবং হাজারীবাগকে দূষণমুক্ত করা, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করা, সাভারকে হাজারীবাগে পরিণত হতে না দেওয়া, ধলেশ্বরীকে বুড়িগঙ্গাকে পরিণত হতে না দেওয়া, এসব বিষয়ে নিশ্চয়ই আদালতের আদেশ আসতেই থাকবে। আমরা একটু কোষাধ্যক্ষ, বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মিজানুর রহমানের কাছে জানতে চাইবো যে হাজারীবাগে ট্যানারি সরানো নিয়ে আদালতকে আর কোনো নির্দেশ দিতে হবে কিনা। জনাব মিজানুর রহমান। ধন্যবাদ। আমরা আশা করতেছি আর কোনো নির্দেশ দেওয়া লাগবে না, বিকজ আপনি জানেন যে কিছুদিন আগেই আমাদেরকে একটা অলরেডি 2 সপ্তাহের আমাদের জরিমানার টাকা 2 সপ্তাহের মধ্যে পরিশোধ করার একটা আলটিমেটাম দেওয়া হয়েছে। প্লাস আজকে একটা রায় হলো যে আমাদেরকে মানে গ্যাস, বিদ্যুৎ
পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। আসলে আমরা কিন্তু রায় মেনে নিব, কিন্তু দেখা যাচ্ছে যে সিগন্যালটা কিন্তু ভালো যাচ্ছে না বিদেশে, বিশেষ করে বিদেশি চ্যানেলগুলির মাধ্যমে আমাদের এই নিউজগুলি সারা বিশ্বে প্রচারিত হবে। সুতরাং আমাদের যে বাজার, সেই বাজারটা কিন্তু আমরা খুব আশঙ্কা করতেছি যে এটা আমরা বাজারটা হারানোর মানে খুবই। কেন বাজারটা হারাবেন আপনারা? মানে কি সিগন্যালটা ভালো যাচ্ছে না? মানে আমরা নিউজ করছি বা মানে এই কারণে? না না, সেটা না। যেমন আমাদের পানি বন্ধ করে দেওয়া হবে, বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হবে, তারপরে গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অলরেডি হাজারীবাগে আমাদের 40 থেকে 50টা ট্যানারি প্রোডাকশন শুরু করেছে। সুতরাং আমরা কিন্তু যাচ্ছি, আর এই প্রসেসটা কিন্তু আপনার যে এমন না যে মানে জনাব মিজানুর রহমান, আপনি আমাদের সঙ্গে থাকবেন। অ্যাডভোকেট সৈয়দ রিজওয়ানা হোসেন, আপনি কি এই বিষয়ের সাথে একমত যে আসলে সিগন্যালটি ভালো যাচ্ছে না, যাদের কাছে আমরা প্রক্রিয়াজাত চামড়া রপ্তানি করি? রিজওয়ানা হাসান, আপনি একটু বলবেন যে সিগন্যালটির প্রসঙ্গ আনছিলেন জনাব মিজানুর রহমান। প্রথম কথা হচ্ছে, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিগন্যাল হচ্ছে দেশ বাঁচানো, তারপরে হচ্ছে বিদেশ বাঁচানো। হ্যাঁ, আর আমার ব্যবসা যদি এই কারণে ক্ষতিগ্রস্ত হয় যে আমি আইন মেনে চলি না, আমি আদালতের কথা মানি না, সেক্ষেত্রে এই বাজে সিগন্যাল যাওয়ার দায় তো আমাকেই নিতে হবে, তাই না? কাজে আজকে আদালত যে আদেশ দিয়েছেন, এটা তো এই প্রেক্ষিতেই দিয়েছেন যে দীর্ঘদিন যাবৎ ট্যানারি মালিকেরা টালবাহানা করেছে, সরকার সময় ক্ষেপণ করেছেন। দোষী ব্যক্তিকে আইনের মুখোমুখি করা, শাস্তির মুখোমুখি করা, আইনি স্যাংশনের মুখোমুখি করা তো কখনোই কোনো খারাপ সিগন্যাল হতে পারে না, বরং উল্টোটা হতে পারে। বিদেশিরা হয়তো এখন থেকে ভাববে যে হাজারীবাগে যে দূষণটা হচ্ছিল, বিশ্বের 10টি দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের মধ্যে 5 নম্বরে ছিল আমাদের হাজারীবাগ ট্যানারি। একটি শিল্প জনাব মিজানুর রহমান যেটি বলছেন যে তারা আসলে স্থানান্তর প্রক্রিয়া শুরু করেছিলেন, তারা যাচ্ছেন সেখানে, শতকরা 40 থেকে 50% স্থানান্তর হয়ে গেছে। এই সময়ের মধ্যে এই আদেশটি খুব জরুরি ছিল কিনা যে তাদের গ্যাস, পানি, বিদ্যুৎ এগুলি সব বন্ধ করে দেওয়া হবে? অবশ্যই জরুরি ছিল। যদি 43টি শিল্প প্রতিষ্ঠান যেতে পারে, তাহলে বাকি 112টি কেন যেতে পারলো না? তাদের উপরও তো আদালতের একই আদেশ ছিল, তাদের উপরও তো দেশের একই আইনি প্রযোজ্য, এবং তারা তো একইভাবে হাজারীবাগকে দূষণ করছে। যদি আমি 43টাকে নিতে পারলাম, তাহলে 112টা কেন যেতে পারবে না? তাদের এই শক্তিটা কোথা থেকে? রিজওয়ানা আপা, আপনি আমাদের সঙ্গে থাকবেন। আমি জনাব মিজানুর রহমানের কাছে জানতে চাইবো যে 43টি আসলে চলে গেল, তারা কেন চলে গেল? যে 112টি চলে গেল না, তারা কেন চলে যাচ্ছে না? তারা তো 2 হাজারীবাগে নাই আসলে। জনাব মিজানুর রহমান। জি জি, মানে হাজারীবাগে কিন্তু আপনার এখানে 154টা ট্যানারি, তার মধ্যে 43টা বা 45টা ট্যানারি গেছে। তাদের আর্থিক সংগতির ব্যাপারটা দেখতে হবে, যে তারা আর্থিকভাবে অনেক মানে সঙ্গতভাবে আছে, কিন্তু যারা যেতে পারেনি তাদের আর্থিক সংগতিটা বিবেচনা করতে হবে, যে তারা মানে আসলে মানে টাইমলি যেতে পারছে না, কারণ তাদের আর্থিক সংকট প্রকট। আপনি জানেন যে আমরা যে বিসিকে যে শিল্পনগরীতে যে বিল্ডিংটা কনস্ট্রাকশনের কাজটা করতেছি, আমাদের কিন্তু ওই জায়গাটার এখনো বুঝিয়ে দেওয়া হয়নি। ওই জায়গাটা যদি আমাদের বুঝিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু আমরা এটাকে মর্টগেজ রেখে ব্যাংক থেকে লোন নিতে পারতাম। আমরা কিন্তু সেটাও পাচ্ছি না। আমরা আমাদের ব্যক্তিগত সম্পদ বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করে কিন্তু আমরা আমাদের কনস্ট্রাকশন কাজটা শুরু করেছি। আর আমরা মূলত কাজটা আমরা বিসিক থেকে প্ল্যান পেয়েছি 2015 সালে। জনাব মিজানুর রহমান, আপনি বলছেন টাইমলি যেতে পারছে না, মানে আর কত সময় থাকলে বা সময় গেলে তারা যেতে পারবে বলে আপনি মনে করছেন? আমরা আশাবাদী যে মানে 2-3 মাসের ভিতরে আমাদের 100% ট্যানারি যারা মানে হাজারীবাগের প্রোডাকশনে আছে তারা যেতে পারবে। সুতরাং আর বাকি যারা যেতে পারবে না তারা কিন্তু আপনার কি মনে পড়ে যে প্রথম কখন আদালতে সিদ্ধান্ত হলো যে হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে নিতে হবে? সেটি কত বছর আগের কথা? জি, আসলে তখন আসলে আমি ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলাম না। আমি যতটুকু জানি যে 2009 সালে বোধহয় সময় দেওয়া হয়েছিল লাস্ট, এরপরে আর সময় দেওয়া হয় নাই। আমি আসলে অতটুকু শিওর না, যেহেতু আমি তখন ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলাম না। রিজওয়ানা আপা, যে ব্যাংক লোনের কথা তারা বলছেন জায়গাটি বুঝে পেলে তারা আবেদন করতেন, সেই ব্যাপারটি সম্পর্কে আপনার মতামত একটু জানতে চাইবো। আমার কাছে তাদের এই পুরো অর্থনৈতিক যে প্রজেকশন এই সেক্টরে, সেটাকে খুবই একটি শুভঙ্করের ফাঁকি মনে হয়। আপনি দেখেন, ওনার প্রথম কথা শুরু হলো বিদেশে খারাপ সিগন্যাল যাবে, রপ্তানি বন্ধ হয়ে যাবে, রপ্তানির জোয়ারে ভেসে যাবে অন্যায়, তা তো আর হতে পারে না। ওনাদের এতই রপ্তানি, দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত ওনারা এদিকে।
অন্যদিকে আবার আর্থিক সঙ্গতি না থাকার কারণে এখান থেকে যেতে পারছে না। আর্থিক সঙ্গতি নেই ব্যবসা স্থানান্তরের করার, আর্থিক সঙ্গতি নেই জরিমানা পরিশোধ করার, আবার ওদিক থেকে ব্যাংকেও তাদের বর্তমান প্রপার্টি মর্গেজ, এটাকেও আর মর্গেজ দিয়ে টাকা নেওয়া যাচ্ছে না। এরকম ক্ষেত্রে আপনার কি মনে হয় না যে সরকারের একটা আসলে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা দরকার, যে হাজারীবাগ ট্যানারি দেশকে কি দিয়েছে এবং দেশ এই হাজারীবাগ ট্যানারিকে কি দিয়েছে? আমার কাছে তাদের এই রেমিটেন্সের ব্যাপারটা পুরোটাই শুভঙ্করের ফাঁকি মনে হয়। জনাব মিজানুর রহমান, আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? এবং আমি একটু শুধু যোগ করতে চাই, আপনার নিশ্চয়ই মনে থাকবে যে শিল্পমন্ত্রী একটি সময় বেঁধে দিয়েছিলেন যে এর মধ্যে না গেলে তিনি অনেক প্রলয় করে ফেলবেন, কিন্তু তারপরেও আমার ধারণা বছর খানেক চলে গেল, প্রলয়ের জায়গায় থাকলো এবং আপনারা থাকলেন হাজারীবাগে। একটু আপনারা বলবেন কিনা এই বিষয়ে জনাব মিজানুর রহমান? যে আসলে আমরা যেই কারণে হাজারীবাগ থেকে যাচ্ছি, যে আমরা বুড়িগঙ্গা দূষণ করতেছি, সেই কারণেই যদি আমরা আবার দলেশ্বরী দূষণ করি তাহলে তো এটা মিনিংলেস হয়ে যাবে। কারণ দলেশ্বরীকে দূষণ রোধ করতে হলে সিটিপিটা 100% কাজ করতে হবে। আমার এখানে ধরেন এখন আমি যে সলিড ওয়েস্ট ডাম্পিং করতেছি, এটা উন্মুক্ত স্থানে ডাম্পিং করতেছি, সেটা কিন্তু পরিবেশ সম্মত হচ্ছে না। আমার এখানে যে ক্রুম রিকভারি প্ল্যান্টটা আছে সেটাও 100% কাজ করতেছে না। আমার যে সলিড লিকুইড ওয়েস্ট যে ম্যানেজমেন্টের যে ব্যাপারটা আছে ওইটাও 100% রেডি না। কারণ ওইখানে আপনারা জানেন মিডিয়ার মাধ্যমে রিপোর্টিং হয়েছে যে ওখানে দলেশ্বরীতে পানি ছেড়ে দেওয়ার কারণে মাছ মরে গেছে। সুতরাং ওইখানে আমার 100% সিকিউর করতে হবে যে আমি কিন্তু বাইরেদেরকে অলরেডি বলতেছি যে আমি ওইখানে কমপ্লায়েন্স নিয়ে 100% পরিবেশ সম্মত ভাবে আমি চামড়া উৎপাদন করব। কিন্তু বাইরেরা আমরা যখন ওখানে চলে যাব তখন তো আমাদের সাথে বাইরে যাবে, সাংবাদিকরাও যাবে, তখন তো রিপোর্টিং হবে না এখানে তো কিছু হচ্ছে না, তখন কি দাঁড়াবে? ওই এলাকার লোকজন কিন্তু অলরেডি। জনাব মিজানুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন আপনাদের কাছে ফিরে আসবো, জনাব আপনার কাছে জানতে চাইবো যে আমরা বুড়িগঙ্গাকে বাঁচাতে গেলে, যেটি আপনি একটু বলেছিলেন, বুড়িগঙ্গাকে বাঁচাতে গিয়ে কি ধলেশ্বরীকে আবার ধ্বংস করে ফেলছে কিনা, মৃত করে ফেলছে কিনা, সেই ব্যাপারে সরকারের কি করণীয় ছিল, সরকার কি করে নাই, এবং আমাদের যারা চামড়া ব্যবসায়ী আছেন তাদেরই বা কি করণীয় আছে এর মধ্যে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। সৈয়দ রেজানা হাসান, ট্রেনারের মালিকরা ধলেশ্বরীতে দূষিত করতে চান না বলে এই মুহূর্তে সেখানে যেতে চাচ্ছেন না বা যেতে দেরি করছেন, এই প্রসঙ্গে আপনার একটু বক্তব্য, মতামত শুনতে চাইছিলাম। জি, আমার পাল্টা প্রশ্ন হবে তাহলে যেই 43টি ওখানে গেছে এবং কর্মকাণ্ড পরিচালনা করছে, তারা কি তাহলে সিইটিপি সম্পূর্ণ না ত্রুটিযুক্ত এটি জেনেই গেছে এবং সেখানে দূষণ করছে? আর উনি যে বলছেন মার্চ মাসের মধ্যে সকলে চলে যাবে, আপনার নিশ্চয়ই মনে আছে যখন শিল্পমন্ত্রী ডিসেম্বর 2016 দিয়েছেন, সেটাকে আবার মার্চ পর্যন্ত বাড়ালেন তাদের অনুরোধের প্রেক্ষিতে, সেখানে কিন্তু তারা বলেছিলেন যে মার্চ মাসের মধ্যে হলে তারা সকলে সেখানে চলে যেতে পারবেন। তাহলে কি তারা তখন এটা জেনেই যাচ্ছিলেন যে মার্চ মাসের মধ্যে ওখানে গেলে তারা পলিউট করবেন? আরেকটা কথা বলে রাখি খালেদ, যে আমরা কিন্তু এটাই শেষ আবেদন করিনি আদালতে। আমরা সাভারে যাওয়ার পর এই শিল্প প্রতিষ্ঠানগুলো কিভাবে পরিচালিত হচ্ছে সেটিও মনিটর করবো এবং প্রয়োজনে সেটি নিয়েও আদালতের দ্বারস্থ হব। আরেকটা বড় কথা, ওইখানকার সিইটিপির কি কি ত্রুটি আছে এইগুলো ট্যানারি মালিকদের উচিত হবে, যদি আমি তাদের লয়ার না, আমার উপদেশ দেওয়া ঠিক না, লিখিতভাবে সকলকে জানানো এবং প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়া। যে সরকার আমাদেরকে চাপ দিচ্ছে সরে যেতে, কিন্তু সরকার নিজেই প্রস্তুত না, কিন্তু ট্যানারি মালিকদের পক্ষ থেকে তেমন কোনো আইনি উদ্যোগ কিন্তু আমরা দেখিনি। কোষাধ্যক্ষ মিজানুর রহমান, এই প্রসঙ্গে আপনার মতামত একটু জানতে চাইবো। অ্যাডভোকেট সৈয়দ রেজানা হাসানকে আপনি শুনলেন। দেখুন, আমরা কিন্তু 31শে জানুয়ারি কাঁচা চামড়া বন্ধ করে দিবে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সরকারি পর্যায়ে, সেটা কিন্তু আমরা এখন সম্পূর্ণ মেনে নিচ্ছি এবং আমাদের এখানে হাজারীবাগে কিন্তু এখন আর কাঁচা চামড়া ঢুকতেছে না। তো সুতরাং আমরা আশা করতেছি যে আমরা 31শে মার্চের ভিতরে যে ইয়েটা আছে, যদি আমরা তার মধ্যে আমরা চেষ্টা করব আমরা চলে যেতে, বাট যদি কোনো সমস্যা থাকে, আমি তো বললাম যে ম্যাক্সিমাম বড় ট্যানারিগুলি আমরা উইদিন দিস টাইম ফ্রেমওয়ার্কের ভিতরে আমরা চলে যেতে পারবো। কিছু ট্যানারি হয়তো বা যেতে পারবে না, কারণ তাদের আর্থিক সংগতিটা ওইভাবে নেই, তো তাদেরকে একটু হয়তো বা বিবেচনা নিতে হবে আর কি। কবের মধ্যে চলে যেতে পারবেন যাদের সঙ্গতি নেই তারা? তারা আসলে এটা অ্যাকচুয়ালি বলাটা খুব কঠিন, কারণ আর্থিক সংগতির ব্যাপারটা, তারা যদি টাকা পয়সা কাঁচা চামড়া ঢুকছে না, তবে তারা যেতে পারবে। কাঁচা চামড়া ঢুকছে না, এই কারখানাগুলিতে এখন কি হচ্ছে আসলে? হাজারীবাগে থেকে এখন কি লাভ? যে দ্বিতীয় স্টেজের যেটা আছে, যেটা জি না, হাজারীবাগে আমাদের এখন সেকেন্ড স্টেজের যে কাজটা আছে, আমাদের এখানে
ট্যানারিতে প্রসেসিং এর দুইটা স্টেজ আছে, একটা হলো ওয়েট ব্লু স্টেজ আর একটা হলো ক্রাস্ট স্টেজ বা ফিনিশ স্টেজ। তো ওয়েট ব্লু স্টেজে কিন্তু আপনার 80 থেকে 90% যে পলিউশনের ব্যাপারটা ওইটা কিন্তু ওয়েট ব্লু স্টেজে হয়ে থাকে। সুতরাং ওই ওয়েট ব্লু স্টেজটাই কিন্তু আমরা অলরেডি ট্রান্সফার করতে সমর্থ হয়েছি। মার্চের ভিতরে 100% ওয়েট ব্লু স্টেজটা ওইখানে চলে যাবে। ওকে, আর কোন কাঁচা চামড়া যদি হাজারীবাগে না ঢুকে এই সেকেন্ডারি স্টেজের কাজটা কতদিন পর্যন্ত চলবে যারা হাজারীবাগে রয়ে যাচ্ছেন আপনারা তাদের জন্য? ধরেন আপনাদের যেতে হবে না, আপনারা কতদিন কাঁচা চামড়া না ঢুকলে আর কতদিন কি কাজ? না, কাঁচা চামড়া যদি না ঢুকে তাহলে আমাদের যে সেকেন্ডারি স্টেজটা আমরা এখন যেটা করতেছি যে ওখান থেকে ওয়েট ব্লুটা তৈরি হলে ওখান থেকে আমরা হাজারীবাগে নিয়ে আসতেছি, নিয়ে এসে এখানে আমরা প্রসেস করতেছি। তো সেটা আমাদের কিন্তু একটা সময় ওইটা কস্টিংটা অনেক বেড়ে যাবে, যার কারণে আমরা যারা ওইখানে ওয়েট ব্লু কাজটা শুরু করেছি প্রাথমিক স্টেজটা আমরা সবাই যত দ্রুত সম্ভব ওইখানে যাওয়ার চেষ্টা করব। কিন্তু ওইখানে কিন্তু সম্পূর্ণ প্রস্তুত না, আপনি এটা কিন্তু বারবার আমাদের যেমন কিন্তু অ্যাডভোকেট সৈয়দ রিজওয়ানা হাসান যেটি আপনার পরামর্শ দিচ্ছিলেন যে এই ব্যাপারে আপনার আদালতের দ্বারস্থ হচ্ছেন কিনা যে সেখানে বিষয়টি প্রস্তুত না বা সরকারের কাছে এই দাবিটি উপস্থাপন করেছেন কিনা, মানে হাজারীবাগে রয়ে যাওয়ার থেকে? এইসব ব্যাপার নিয়ে তো আমাদের সাথে সরকারের সাথে না, আমাদের তো ধরেন এইসব ব্যাপারগুলি আমরা সরকারের সাথে টাইম টু টাইম আমাদের যে মিটিং গুলি হয় তখন কিন্তু আমাদের প্রবলেমগুলি আমরা তুলে ধরি, কিন্তু ওনারা হয়তোবা ওনাদেরও কিছু আমরা একেবারে শেষ পর্যায়ে জনাব মিজানুর রহমান, সবকিছু বাদ দিয়ে হাজারীবাগের সর্বশেষ ট্যানারিটি কবে নাগাদ চলে যাবে বলে আপনি মনে করেন? সর্বশেষ ট্যানারিটি এমন হইতে পারে যে আদৌ যেতে পারবে না, কারণ হাজারীবাগে অনেকগুলি ট্যানারি আছে যারা অলরেডি শাটডাউন। সুতরাং আসলে ওইভাবে টাইম ফ্রেম দিয়ে বলা যাবে না যে হাজারীবাগে চলে না। হাজারীবাগের সর্বশেষ ট্যানারিটি কবে মানে বন্ধ হবে বা থাকবে না আর কি? হাজারীবাগে আর ট্যানারি আর কবে থাকবে না? ট্যানারি থাকবে না এটা আশা করতেছি যে আমরা 2-3 মাসের ভিতরে হাজারীবাগের কার্যক্রম আমরা গুটিয়ে ফেলতে পারবো। মানে মার্চ, এপ্রিল, মে, জুন শেষ? যে জুন আমাদের বাণিজ্য মন্ত্রী ওই দিন একটা প্রোগ্রামে জুনের একটা আলটিমেটাম আমাদেরকে দিয়েছিলেন, তো আমরা আশা করতেছি যে জুনের ভিতরে আমরা ইনশাআল্লাহ চলে যেতে পারবো। অ্যাডভোকেট সৈয়দ রিজওয়ানা হাসান, আপনি শুনলেন, আপনি এই প্রসঙ্গে কোনো মন্তব্য করবেন? আমাদের একদমই সময় শেষ। জি, একেবারে একটা সহজ কথা হচ্ছে বাণিজ্য মন্ত্রী এভাবে করে একতরফা সময় বাড়াতে পারবে না, এটা আদালতের কাছে থেকে যেতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে ওনার কথায় কন্ট্রাডিকশন ছিল, উনি বলছেন যে সাভার প্রস্তুত না, আবার উনি এটাও বলছেন সবচেয়ে দূষণকারী কর্মকাণ্ডটা এখন ওনারা সাভারে করছেন আর কম দূষণকারী কর্মকাণ্ডটা হাজারীবাগে আনছেন। আমার ওনাকেও বা সবাইকেই মনে করিয়ে দেওয়া উচিত আদালত বলেছে অবিলম্বে যেতে হবে, এই আদেশ আপিল দিয়ে রহিত না হওয়া পর্যন্ত অবিলম্বে যেতে হবে, এর মধ্যে আর জুনের কোনো অবকাশ নেই। অ্যাডভোকেট সৈয়দ রিজওয়ানা হাসান এবং জনাব মিজানুর রহমান, আপনাদের অনেক ধন্যবাদ। রেসপিকে এবার এটি বিরতি নিচ্ছি। চোদ্দ উপজেলা এবং 4 পৌরসভায় নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। মেয়র পদে বেশিরভাগই এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থীরা। কিশোরগঞ্জের হোসেনপুর এবং সিলেটের ওসমানীনগরে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী। কুমিল্লা সদর, নাটোরের বড়াইগ্রাম, বরিশালের গৌরনদী এবং পাবনার সুজানগরে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। ভোট সুষ্ঠু শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন, তবে রাজনৈতিক দলগুলো এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এবারই প্রথম দলীয় প্রতীকে অনুষ্ঠিত হলো উপজেলা নির্বাচন। নির্বাচনে কথা বলতে কিশোরগঞ্জের হোসেনপুর থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মিজানুর রহমান, সিলেট থেকে ব্যুরো প্রধান আল আজাদ এবং বরিশালের ব্যুরো প্রধান মুরাদ আহমেদ আছেন আমাদের কাছে। মিজানুর রহমান, নির্বাচন কেমন হলো? আল আজাদ এবং মুরাদ আহমেদের কাছেও একই প্রশ্ন থাকবে আমাদের। একটি সুষ্ঠু, স্বাভাবিক, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে দাবি করেছে এই হোসেনপুরের যে নির্বাচন অফিসার। তিনি আমাদেরকে এটাই জানিয়েছেন যে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছে, ভোট গণনা হয়েছে এবং শেষ পর্যন্ত ফলাফল ঘোষণা হয়েছে, এর মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই। এই জন্য তিনি ভোটার, প্রার্থী, সাধারণ মানুষ, এলাকাবাসী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। নির্বাচন কর্মকর্তার কথা বলছিলেন আপনি, সাধারণ মানুষ, ভোটাররা কি বলছে? যারা প্রার্থী ছিলেন বা প্রার্থীদের এজেন্ট ছিলেন তারা কি বলছেন আপনাকে? দেখুন, 8টা সময় ভোট গ্রহণ যখন শুরু হয় তার আগে থেকেই পোলিং এজেন্ট, কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের একটা উৎসাহ উদ্দীপনা দেখা গেছে এবং তারা খুব সুষ্ঠু স্বাভাবিকভাবে তাদের কাজ শুরু করতে পেরেছে। এবং আমরা অন্যান্য নির্বাচনের সময় যেমন দেখি যে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়, পোলিং এজেন্টদের নানা রকম সমস্যা থাকে, তারা কেন্দ্রে প্রবেশ করতে পারে না,
সেই বিষয়গুলো একেবারে নেই। আবার আরেকটি বিষয় বলা যায় যে এখানে যে সমস্ত প্রার্থীরা ছিলেন, স্বতন্ত্র প্রার্থী বা আওয়ামী লীগ বা বিএনপি প্রার্থী, তারা কিন্তু বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন এবং তারাও বলেছেন যে সুষ্ঠু নির্বাচন হলে, নিরপেক্ষ নির্বাচন হলে তারা ফল মেনে নেবেন এবং তারা এখন পর্যন্ত ফল মেনে নিয়েছেনই বলা যায়। অর্থাৎ কোনো বিশৃঙ্খল পরিস্থিতি নেই এবং তারা এও বলেছিলেন তাদের জায়গা থেকে, নিজ নিজ জায়গা থেকে, যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তারা জয়ী হবেন। তো এখন পর্যন্ত বলা যায় যে এখন পর্যন্ত যে অবস্থাটা বিরাজ করছে হোসেনপুরে, তাতে পুরোপুরি সুস্থ স্বাভাবিক একটা অবস্থা। সিলেট ব্যুরো প্রধান আলাজাদের কাছে জানতে চাইবো যে সিলেটের নির্বাচন কেমন হলো, ভোটাররা কেমন অংশগ্রহণ করেছেন আজকের এই নির্বাচনে? আলাজাদ। খালেদ ভাই, এক কথায় বলা যায় যে সিলেটে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভোটারের উপস্থিতি। আমি সারাদিনই ছিলাম আজকে ওসমানীনগরে, কিন্তু আমি কোনো কেন্দ্রেই দীর্ঘ লাইন দেখিনি। সকাল থেকে বিকেল পর্যন্ত অনেকগুলো কেন্দ্রে আমি গিয়েছি, কিন্তু কোনো কেন্দ্রেই ভোটাররা অন্যান্য নির্বাচনে যেভাবে সারাদিন বা লাইনে দাঁড়ান সেটা কিন্তু দেখা যায়নি। আজাদ ভাই, এইটি কি একটি কারণ হতে পারে যে ওসমানীনগরে এই সংঘর্ষের কারণে নির্বাচন পূর্ব আমরা হতাহতের ঘটনা দেখেছি, একজন মারাও গেছেন, সেটি কি একটি কারণ হতে পারে, নাকি কেন ভোটাররা কম আসলেন? আপনার কি মনে হয় আজাদ ভাই? জি জি জি, এটা তো অবশ্যই একটি কারণ। মানুষের মধ্যে আতঙ্ক ছিল, ভয় ছিল। আরেকটা ব্যাপার ছিল যে আওয়ামী লীগের দুইজন প্রার্থী, একজন ছিলেন তো তার দলীয় প্রার্থী, আরেকজন হচ্ছে বিদ্রোহী প্রার্থী। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সাথে আমাদের কথা হয়েছে, তারা নিরুৎসাহিত হয়েছেন এই নির্বাচনের ব্যাপারে। তারা কোন দিকে যাবেন, কাকে ভোট দেবেন, এই একটা অনিশ্চয়তা তার মধ্যে ছিল এবং তাদের মধ্যে এই নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্ব ছিল, আশঙ্কাও ছিল কার পক্ষে যাবেন, কে তার বিপক্ষে যাবে। তিনি যার পক্ষে যাবেন, অন্য প্রার্থী যিনি আছেন তিনি হয়তো এই ভোটারের বিপক্ষে যাবেন, তখন হয়তো এই ঘটনাটা আর বড় হতে পারে, দলীয় কুন্দল আরো বাড়তে পারে। এ নিয়ে অনেক কিছু হওয়ার একটা আশঙ্কা আছে, যেহেতু এর আগেও একটা ঘটনা ঘটেছে। এই একটা আশঙ্কা ছিল। আর মানুষের মধ্যে এই প্রথম দিকে, এটা কিন্তু প্রথম নির্বাচন, এই যে ওসমানীনগর উপজেলা কিন্তু এটা প্রথম নির্বাচন। এই নির্বাচন স্বাভাবিকভাবে মানুষের মধ্যে অনেক বেশি উৎসাহ উদ্দীপনা থাকার কথা ছিল, প্রথম দিকে ছিল। কিন্তু যে কালনির চরে যে ঘটনা, সেই ঘটনার পর থেকে মানুষের মধ্যে একটা উৎসাহের মধ্যে ভাটা পড়ে যায়। আর ওই যে আমি বললাম যে আবার আসছি আপনার কাছে, আমরা একটু বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদের কাছে যেতে চাই। মুরাদ ভাই, বরিশালের নির্বাচন কেমন হলো, ভোটারদের উপস্থিতি কেমন দেখেছেন আপনি, মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনাও কতটা ছিল? মুরাদ ভাই। ধন্যবাদ খালেদ ভাই। বরিশালের নির্বাচনটি আমি যদি আমাদের অপর দুজন সহকর্মীর মতো কিঞ্চিত যদি তাদের সাথে একাত্ম হতে পারতাম, নিজের কাছে ভালো লাগতো। বরিশালের নির্বাচনে সব ছিল, একেবারে শান্তিপূর্ণ সবকিছু ছিল, ভোটার ছিল না প্রথম থেকে শেষ পর্যন্ত আমার দেখা। খালেদ ভাই, আমি এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত বানরিপাড়া প্রত্যন্ত অঞ্চল এবং গৌরনদীর প্রত্যন্ত অঞ্চল চষে বেরিয়েছি। আমি দেখেছি ভোটার নেই, তবে আমাদের গাড়িটি থামার সাথে সাথেই ভোট কেন্দ্র সংলগ্ন চা খাচ্ছিলেন ইয়াং জেনারেশনের অধিকাংশ ইয়াং, এদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাড়াতাড়ি লাইনে দাঁড়াও। তারা লাইনে দাঁড়িয়েছেন, আমাদের কি ক্যামেরা এসছে জন্য। এই আমি পেয়েছি নারী ভোটার প্রথম থেকে শেষ পর্যন্ত পাইনি। সবচেয়ে বড় কথা, বরিশাল কোথাও ছিল না, একটা সংঘর্ষের ঘটনা ঘটেনি, মনোমালিন্যেরও কোনো ঘটনা ঘটেনি, কিন্তু ভোটার ছিল না, এটাই হলো বাস্তবতা। কিন্তু রেজাল্টে ভোটার না থাকার কি কারণ থাকতে পারে? ওসমানীনগরে না হয় সংঘর্ষের কারণে, হতাহতের কারণে উৎসাহ হারিয়ে ফেলা, বিরোধী দলের মানে আওয়ামী লীগ এবং বিদ্রোহী আওয়ামী লীগ কাকে পছন্দ করা সে তা নিয়ে বরিশালের ঘটনাটি কি ছিল? পূর্বের অভিজ্ঞতা, যারা তাদের পূর্বের অভিজ্ঞতাটি খুব একটা ভালো ছিল না। গত দুটি নির্বাচন আমরা যদি দেখি সমসাময়িক, তবে সেক্ষেত্রে ভোটারদের অভিজ্ঞতা ভালো ছিল না, তারা কিন্তু এসেছিলেন। এবং আমি যদি এর আগের পৌরসভার নির্বাচনটা দেখি, একেবারে ভোর বড় অর্থাৎ 7টার মধ্যে তারা কেন্দ্রে, যেই কেন্দ্রে আজকেও আমি গিয়েছি, যে গত নির্বাচনে 7টার মধ্যে যারা ভোটার এসেছিলেন, আজকে বেলা গড়াই গেছে কিন্তু ভোটার আছেন। অভিজ্ঞতাটি তাদের ভালো ছিল না। আমি যে কথাটি এর আগেও বলেছি যে ইশারা সন্ত্রাস নামে বরিশালে একটা সন্ত্রাস প্রচলিত ছিল, এটা গত দুটো নির্বাচনে ভোটারদেরকে খুব আঘাত দিয়েছে, যার ফলে এবার আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সব দলেরই কোনো দলই কোনো ভোটারকে টেনে আনতে পারেনি। আর নিজস্ব রাজনৈতিক কুন্দল তো স্থানীয় পর্যায়ে রয়েছে, এটা খুব একটা প্রভাব ফেলেছে বলে আপাত দৃষ্টি আমার মনে হয়নি। আমার যেটা মনে হয়েছে,
দুবার নির্বাচন কেন্দ্রে এসে ধাক্কা খাওয়ার মানে পর এবারে আর কোনো আগ্রহী দেখেন। তার সাথে আরেকটা বিষয় একটু যোগ করতে হবে যে নির্বাচনগুলোতে ওয়ার্ড মেম্বাররা ছিলেন এবং কাউন্সিলরদের একটা ভোটের ব্যাপারে তারা কিন্তু ভোটার টেনে এনেছিলেন। এবারে সেটিও না থাকায় কেউ একটা তেমন গরম করেনি। এক প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে গেছে। একটি সেন্টারও যদি পেতাম কিছু ভোটার একটু ভালো লাগতো, সেরকম পাইনি। মুরাদ ভাই আপনাকে ধন্যবাদ। আমি আবার একটু মিজানুর রহমানের কাছে যেতে চাই যে মিজানুর রহমান, সাধারণত ভোটের দিনে ভোট কেন্দ্রের আশেপাশে প্রচুর মানুষ থাকে, উৎসাহ উদ্দীপনা থাকে, ভোট শেষ হয়ে যাওয়ার পরও নির্বাচনের ফল নিয়ে অনেক জল্পনা কল্পনা, আগ্রহ এবং বিশ্লেষণ থাকে। আপনার পিছনে আমরা তেমন কাউকে দেখতে পাচ্ছি না, এর কারণ কি? সবাই কি চলে গেছেন এই কেন্দ্র থেকে? দেখুন, একটা বড় কারণ হচ্ছে যে এই হোসেনপুর উপজেলা নির্বাচন হচ্ছে এটি চেয়ারম্যান পদের নির্বাচন, অর্থাৎ এখানে বড় করে যদি বলতে হয় তাহলে বিএনপি, আওয়ামী লীগ এবং একজন হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী। তো সেই দিক থেকে এই কেন্দ্রগুলোতে যখন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ভোট গ্রহণ হয়েছে, তখন কিন্তু কর্মী সমর্থক স্বাভাবিকভাবে কম। আপনি জানেন যে শুধু একজন প্রার্থীর চেয়ারম্যান হলেই কেবল তার কর্মী সমর্থক থাকে না, অন্যান্য প্রার্থী থাকলেও কর্মী সমর্থক বাড়ে। সেই ক্ষেত্রে তারা ভোটার ডেকে নিয়ে আসে, মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা থাকে, এটা একটা বড় কারণ। আরেকটা বিষয় হচ্ছে যে ভোট যখন মানুষ দিতে না পারে বা ধীরগতি থাকে, লম্বা লাইন থাকে, তখন কিন্তু এমনিতেই জটলা তৈরি হয়, বাইরে মানুষের আত্মীয় স্বজন থাকে, সেদিক থেকে কিছু বাড়তি উপস্থিতি খেয়াল করা যায়। তবে এবার যেটা হয়েছে যে একজন ভোটার শুধুমাত্র একজন ব্যক্তিকে ভোট দিয়ে বেরিয়ে চলে আসছেন, তার সময়টা খুবই কম লাগছে, যে কারণে ভোটারদের লম্বা লাইন খেয়াল করা যায়নি। যদিও উপস্থিতি কম ছিল, বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি অনেক বেড়েছে। আমি বলতে পারি যে হোসেনপুর উপজেলায় যে ভোট গ্রহণ হয়েছে তার শতাংশ 51.9%। এটা খুব কম বলা যাবে না, তবে ভোরের দিকে কিছুটা উপস্থিতি কম ছিল। এই কারণে মনে হয়েছে যে মানুষের উপস্থিতি কম, আনন্দ উল্লাস কম। তবে আনন্দ উল্লাস একেবারে কম বললে ভুল হবে। আমি যখন দেখেছি যে ফলাফল ঘোষণা হয় উপজেলা রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে, তখন কিন্তু আমরা দেখেছি যে উৎসুক অনেক মানুষ ছিল, পক্ষে বিপক্ষে। অর্থাৎ এখানে তো শুধু একজন বিএনপি বা আওয়ামী লীগের প্রার্থী না, বেশ কয়েকজন প্রার্থী ছিল, সেই ক্ষেত্রে আমরা আনন্দ উল্লাস দেখেছি। তো মিজান, আপনাকে ধন্যবাদ। আমি আবার একটু আজাদ ভাইয়ের কাছে যেতে চাই। আজাদ ভাই, আপনার কি মনে হয় আজকের এই নির্বাচন সিলেটের রাজনীতিতে কোনো বড় প্রভাব ফেলবে কিনা? আজকের নির্বাচনের ফল বা ভোটার অংশগ্রহণ করা না করা, সেগুলি সিলেটের রাজনীতির কোনো দিক নির্দেশনা দিবে কিনা, দিক ঠিক করে দিবে কিনা? আজাদ ভাই। খুব বেশি প্রভাব ফেলবে এটা বলা যাবে না, কারণ এটা উপজেলা পরিষদ নির্বাচন। তবে আওয়ামী লীগের যে অভ্যন্তরীণ কুন্দলটা, সেটা কিন্তু বড় হয়ে যেতে পারে। আমরা এই প্রসঙ্গগুলো করতে, আওয়ামী লীগ যে উপজেলায় এই নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচনী এলাকাটা কিন্তু আওয়ামী লীগের যিনি বর্তমান জেলা ভারপ্রাপ্ত সভাপতি এবং জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, তার নিজের এলাকা, এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ শফিকুর রহমান চৌধুরীর এলাকা। এছাড়া যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর নিজের এলাকায়, এই এলাকায় বেশ অনেকদিন ধরেই কুন্দল চলছে। এর প্রভাবটা কিন্তু সিলেটের রাজনীতিতে আছে। আচ্ছা, আপনি মনে করছেন যে সেই কলহের প্রভাব থাকবে? মুরাদ ভাই, আজকে নির্বাচন যেটি আপনাকে প্রায় ভোটারবিহীন নির্বাচন আপনি বলছেন আপনার যত জায়গায়, তা বরিশালের রাজনীতিতে কোনো বড় প্রভাব ফেলবে কিনা আওয়ামী লীগ বিএনপি রাজনীতিতে? মুরাদ ভাই, খুব সংক্ষেপে যদি আমাদের বলেন। খালেদ ভাই, আওয়ামী লীগের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না, কারণ তারা যে ক্যান্ডিডেট দিয়েছে তিনি জয়ী হয়েছেন। তবে বিএনপির রাজনীতিতে যে প্রভাবটি ফেলবে আমরা ইতিমধ্যেই দেখেছি যে বানারীপাড়ায় যিনি ক্যান্ডিডেট হয়েছেন তার বিপক্ষে দলের উঁচু পর্যায়ের 6 জন নেতা তার বিপক্ষ করেছেন এবং তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা আবার পাল্টা আর অবাঞ্ছিত ঘোষণা করেছে। এই খেলাটা বানারীপাড়ায় জমেছে। আর গৌরনদীর ক্ষেত্রেও আমরা যেটা দেখি যে আসলে বিএনপি তো মাঠেই নেই। সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে বরিশালের যারা স্থানীয় পর্যায়ের নেতৃত্ব আছে তাদের কাউকে তো কোথাও দেখাই যায়নি। জনাব মুরাদ আহমেদ, জনাব আল আজাদ এবং জনাব মিজানুর রহমান, আপনাদের অনেক ধন্যবাদ। এরস্পিকে একটি বিরতি দিচ্ছি। রাজধানীতে বিতরণ শুরু 4 মাসেও অনেকে হাতে পাননি স্মার্ট কার্ড। বেশিরভাগ এলাকার বাসিন্দারা কবে কার্ড বিতরণ হয়েছে সে খবরই জানেন না। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আপনি বলছেন যে অনেকেই পাননি, আসলে সংখ্যাটি কত ভাগ বা শতকরা হিসাবে বা এরকম কোন সংখ্যা আছে আমাদের কাছে? জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের হিসেবে
2 দফায় যে স্মার্ট কার্ড রাজধানীতে দেওয়া হয়েছে সেই হিসেবে বলা হয়েছে 8 লাখ মানুষের হাতে স্মার্ট কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে, অথচ ঢাকা শহরে ভোটার সংখ্যা প্রায় 45 লাখ। এর ভিতরে অনেকেই মানে স্মার্ট কার্ড নিতে আসেনি ব্যস্ততার কারণে, জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ বলছে। আবার অনেকেই রয়েছে যারা কার্ডের জন্য আবেদন করা। যে 8 লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে, কতটা মানে সবাই যদি আসতো তাহলে কয়টি স্মার্ট কার্ড বিতরণ করার কথা থাকতো? নির্বাচন কমিশনের যে প্রস্তুতি রয়েছে তাতে করে বলা হয়েছে যে সারা দেশে ভোটার রয়েছে 10 কোটি, এর ভিতরে তাদের 9 কোটি স্মার্ট কার্ড দেওয়ার মতো প্রক্রিয়া তাদের রয়েছে। রাজধানীতে কতজনের মধ্যে 8 লাখ স্মার্ট কার্ড নিলেন? মানে এখনো তো প্রক্রিয়াধীন রয়েছে, অনেক জায়গায় আরো স্মার্ট কার্ড বিতরণ করা হবে। রাজধানীতে 45 লাখ ভোটার রয়েছে, এর মধ্যে 8 লাখ ভোটার এর মধ্যে স্মার্ট কার্ড পেয়েছে, এখনো এটি প্রক্রিয়াধীন রয়েছে। তবে বেশিরভাগ ভোটারই অভিযোগ করছে যে মানে এই স্মার্ট কার্ড বিতরণের নানা যান্ত্রিক ত্রুটি এবং স্মার্ট কার্ড নেওয়ার সময় যে জটিলতায় পড়তে হচ্ছে, এর ফলে অনেকেই স্মার্ট কার্ড হাতে পাচ্ছে না। আমি কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বলেছিলাম, তার সাথে আমার কথা হয়েছে, সে প্রায় 7 মাস আগে স্মার্ট কার্ডের জন্য মানে প্রথম দফায় সে স্মার্ট কার্ডের জন্য আবেদন করে এবং তার কাগজপত্র পুরোপুরি ঠিক ছিল, কিন্তু তার হাতে এখন পর্যন্ত কার্ডটি এসে পৌঁছায়নি। এরকম অনেকেই রয়েছে যারা তার হাতে তো এসে পৌঁছানোর কথা না, এটা তো এলাকা ভিত্তিক স্মার্ট কার্ড নেওয়া হচ্ছে। যেমন আপনি কি স্মার্ট কার্ড পেয়েছেন? না, আমি এখন পর্যন্ত স্মার্ট কার্ড পাইনি। আপনার এলাকায় কি স্মার্ট কার্ড দেওয়া শুরু হয়েছে? না, এখন পর্যন্ত শুরু হয়নি। আমার আপনার যখন শুরু হবে আপনি পাবেন না। সে ঢাকারই, মানে ঢাকা উত্তরের বাসিন্দা, সে এরই মধ্যে আবেদন করেছে, কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে। তার এলাকায় কি স্মার্ট কার্ড দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, স্মার্ট কার্ড দেওয়া চলছে তার এলাকায় এবং হয়ে গেছে, এর মধ্যে শেষ হয়ে গেছে। অথচ তিনি পাননি। এই ব্যাপারে কর্তৃপক্ষ কি বলছে? এই বিষয়ে কর্তৃপক্ষ বলছে যে তাদের আবেদনের যে প্রক্রিয়াগত জটিলতা রয়েছে সে কারণে অনেকেই পাচ্ছে না। কিন্তু এখানেও একটি সমস্যা রয়েছে যে আমাদের বাংলাদেশে, আমাদের শেষ করে আমি শুধু একটু জানতে হবে, স্মার্ট কার্ড পেতে কি আলাদা আবেদন করতে হবে? না, স্মার্ট কার্ড পাওয়ার জন্য তার যেসব কাগজপত্র, মানে তাকে তো আঙ্গুলের ছাপ দিতে হয় এবং সেই আঙ্গুলের ছাপের সাথে তার যে জাতীয় পরিচয় পত্রের তথ্য রয়েছে সেই তথ্যগুলো মিলিয়ে দেখা হয়। তো এক্ষেত্রে একটি জটিলতা সৃষ্টি হয়েছে যে 2008 সালে যখন জাতীয় পরিচয়পত্র দেওয়া হয় তখন অনেক ভোটারেরই পূর্ণাঙ্গ তথ্য রাখা হয়নি। ফলে দেখা যাচ্ছে যে এখন অনেকে স্মার্ট কার্ডের জন্য আবেদন করছে, তাদের ওই তথ্যের সাথে ম্যাচ করছে না। নুরুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।